আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখনও ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে, যেটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, যেখানে বিশেষ করে আওয়ামী লীগের অনেক রাজনৈতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হতো, সেই বাড়িতে চলছে দানবীয় এক তাণ্ডব। সেখানে ছাত্র জনতা আজকে ভিড় করেছে, তারা এই বাড়িটাকে ভেঙে ঘুরিয়ে দিতে এসেছে। কারণটা হলো সাবেক প্রধানমন্ত্রী, যার নামের সাথে ইতিমধ্যে ফ্যাসিস্ট বা স্বৈরাচার তকমা বা টাইটেল দেওয়া হয়েছে, তিনি আজকে রাত ৯টায় একটি ভাষণ দেওয়ার কথা ছিল। তিনি ইতিপূর্বেই দু একটা ভাষণের মাঝে আকারে ইঙ্গিতে কিংবা কিছুটা স্পষ্টভাবেই জানিয়েছে যে তার দল আওয়ামী লীগকে নিয়ে তিনি আবার ঘুরে দাঁড়াতে চান। তিনি এই ফেব্রুয়ারি মাসে বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করেছেন, তার ভিতরে রিফ্লেট বিতরণ, পাশাপাশি ছিল হরতাল অবরোধের মতো সহিংস কর্মসূচি। কিন্তু ইতিপূর্বে যতটুকু জানতে পারা গিয়েছে যে তিনি অবরোধটাকে স্থগিত করেছিলেন। তো বাংলাদেশের ভিতরেও বেশ কয়েকটা জায়গায় ইতিমধ্যেই আওয়ামী লীগের সমর্থনে মিছিল হয়েছে, রিফ্লেট বিতরণ হয়েছে, এবং বিশেষ করে তার যে গ্রামের বাড়ি গোপালগঞ্জ, সেখানে পুলিশের সাথে সাধারণ মানুষের, আওয়ামী লীগ কর্মীদের একটা সংঘর্ষও হয়েছে। তো আজকে রাত্রে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিবেন, সুতরাং এটাকে ঘিরে এই হাসিনা সরকারের বিরুদ্ধে যিনি অনেক আগে থেকে স্ট্রংলি কথা বলতেছিলেন, পিনাকি ভট্টাচার্য, তিনি আহ্বান জানিয়েছিলেন যেন এই বাড়িতে সবাই গিয়ে জমায়েত হয়ে বাড়িটাকে ভেঙে চুরে ধ্বংস করে ফেলে। এবং তিনি এটাও আহ্বান জানিয়েছিলেন যে তারা যেন সাথে গুলডোজার নিয়ে যায়, আর যদি গুলডোজার না পাওয়া যায় তাহলে যেন হাতে শাবল, হাতুড়ির মতো স্ট্রং কিছু জিনিস নিয়ে যায়, যাতে এই বাড়িটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। তার পাশাপাশি ছাত্রদের সমন্বয়কদের পক্ষ থেকেও আজকে রাত্রে ৯টায় এখানে চলে আসার একটা বার্তা দেওয়া হয়েছিল। তাদের ফেসবুক পেজে এটা নিয়ে বিশেষ করে লেখা ছিল, বিশেষ একটা পোস্ট ছিল। তো সব মিলেমিশে আমরা টান উত্তেজনায় ভুগতেছিলাম যে আজকের দিনে আসলে কি হতে যাচ্ছে। ফাইনালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেক বেশি ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এই বাড়িতে আগুন ধরানো হয়েছে, এই বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, অনেক বেশি মানুষ জমায়েত হয়েছে। অন্যদিকে শেখ হাসিনাও দীর্ঘ 52 মিনিটের একটা বক্তৃতা দিয়েছে, যেখানে যে বক্তৃতার ভিতরে অতীতের মতো ছিল তার স্বজন হারানোর আহাজারি, ছিল তার যে তিনি যতটুকু কাজ করেছেন বাংলাদেশকে, তিনি যে উন্নয়নের, তার ভাষায় তিনি যে উন্নয়নের রোল মডেলে নিয়ে গিয়েছিলেন, উন্নয়নের রাস্তায় হাঁটতেছিলেন, সেখান থেকে এই দেশটাকে যেভাবে ধ্বংসের দিকে, তার ভাষায় ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে, জঙ্গিদের উৎপাত বেড়ে গিয়েছে বা উত্থান হয়েছে, তার পাশাপাশি মানুষকে হত্যা করা হচ্ছে, তার পাশাপাশি এই যে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে একটা আক্ষেপ। আর পাশাপাশি জনগণের কাছে তিনি বিচার চেয়েছেন এবং তিনি প্রশ্ন রেখেছেন জনগণের কাছে যে আমি কি জনগণের জন্য কিছুই করিনি, আমি কি ঘরে ঘরে আলু পৌঁছে দেইনি, আমি কি শিক্ষার ব্যবস্থা করিনি, আমি কি রোডঘাট ভালোভাবে তৈরি করে দেইনি, এরকম অনেকগুলো প্রশ্ন রেখেছেন এবং বলেছে যে আমি তো পুরো বাংলাদেশের মানুষকে আমার পরিবার ভেবে আমি তাদের জন্য কাজ করেছিলাম। তিনি আক্ষেপের সুরে এটাও জানিয়েছেন বা এটাও বলেছেন যে আমি আমার সন্তানদেরকে স্নেহবঞ্চিত করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছি। তো সব মিলেমিশে ওনার আক্ষেপ আর হচ্ছে যে জনগণের কাছে বিচার চাওয়া, এটাই ছিল ওনার বক্তৃতার বড় একটা অংশ। আর শেষে তিনি আবারও ঘুরিয়ে দাঁড়ানোর একটা প্রত্যয় জানিয়েছেন এবং তিনি চেষ্টা করবেন, এবং তিনি আছেন যতক্ষণ বেঁচে আছেন, তিনি যে বারবার অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন, সুতরাং এটাকে তিনি একটা সুযোগ মনে করছেন যে আল্লাহ তাআলা যেহেতু আমাকে বাঁচিয়ে রেখেছে, সুতরাং আমাকে একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, আমি বেঁচে যেহেতু রয়েছি আমি আবারও ফিরে আসব। সো এটা তিনি তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য বলতে পারেন, বা এটা তার আত্মবিশ্বাস হতে পারে, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু ইতিমধ্যে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে শেখ হাসিনার ভাষণকে ঘিরে যে এত বড় একটা তাণ্ডব চালানো হলো, তো সেখানে কিছুটা হলেও শেখ হাসিনা এক ধরনের বিজয়ী হয়েছে। কেননা শেখ হাসিনা কিন্তু আজকের যে ভাষণটা তিনি দিয়েছেন সেখানে কোনো সহিংস কর্মসূচি ঘোষণা করেনি, কিন্তু
উল্টো যেহেতু তার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, সুতরাং তিনি জনগণকে একটা মেসেজ দিয়েছেন যে আমি এখন অত্যাচারের শিকার, নির্যাতনের শিকার, আমার উপর এখন হচ্ছে যে দানবীয় অত্যাচার করা হচ্ছে, এটার প্রতিকার চাই, এটার বিচার আপনাদের হাতে তুলে দিলাম। সো এইভাবে কিন্তু মানুষের এক ধরনের মায়া মমতা কুড়ানো যায়। আর বাংলাদেশের মানুষ এতটাই আবেগপ্রবণ, মানুষ কিছুদিন আগে কি হয়েছিল সেটা খুব সহজেই বলে যায়, বর্তমানটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। সো আসলে এগুলো যেগুলো হচ্ছে সেটা খুব বাজে দৃষ্টান্ত রাখবে, কারণ একটা বাড়ি কখনোই অন্যায় করতে পারে না, যেটা শেখ হাসিনা নিজেই বলেছেন যে এই বাড়িটা কি করেছে, এই বাড়িটার প্রতি কেন এত রাগ, কেন এত ভয়। সো এবং তার পাশাপাশি সারা বাংলাদেশের বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়েও এই আন্দোলনের অংশ চলেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেখানে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি বা মুরাল বা মূর্তি বা ছবি বা নামকরণ বা নাম ফলক যাই ছিল না কেন সেগুলোকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বা নামকরণগুলোকে আবার নতুন করে সাজানো হচ্ছে। তো সব মিলেমিশে উত্তেজনায় ভরপুর হয়ে আছে পুরো বাঙালি জাতি। আসলে কখন কি ঘটে যায়, কখন কি হয়ে যায়, এরকম একটা টান উত্তেজনার ভিতরে আছে, ভয়ের ভিতরে আছে, উৎকণ্ঠার ভিতরে আছে সাধারণ মানুষগুলি। ইতিমধ্যে যারা রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ করেন তারা ফেব্রুয়ারি মাসটাকে খুব ঝুঁকিপূর্ণ একটা মাস বলে গণ্য করছে, বিবেচনা করছে, কারণ যেহেতু ইতিমধ্যেই শেখ হাসিনা জানান দিচ্ছে যে তার দল ঘুরে দাঁড়াবে। তার পাশাপাশি বিএনপিও এই সরকারের সাথে মিলেমিশে কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না, তারা খুব তড়িঘড়ি করছে নির্বাচনের জন্য। অন্যদিকে সরকার যেহেতু বিএনপি আওয়ামী লীগ দুই দিকে থেকেই চাপে আছে, সুতরাং বাংলাদেশে একটা বনরুল পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। সো এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে নিষ্কৃতি পাবো বা রেহাই পাবো সেটা তো আমরা জানি না। আমরা শুধু সাধারণ মানুষ হিসেবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি যেন আল্লাহ তাআলা আমাদের এই দেশে আবারও শান্তি, আবারও দৃঢ়তা, আবারও স্থিরতা, আবারও সুশৃঙ্খলতা ফিরিয়ে দেন। তো জানি না কতটুকু এই বক্তব্যে আপনাদেরকে বোঝাতে পেরেছি বর্তমানে প্রেক্ষাপট বা পরিস্থিতি। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে বলবেন না। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস আকারে জানিয়ে যাবেন। যদি আপনি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।